জেনজির টানা আন্দোলনে পদত্যাগে বাধ্য হলেন ভারতের শিক্ষামন্ত্রী। গণতন্ত্রের বিজয় বলছে ককরোচ পার্টি। দিল্লি, বিহার সহ বিভিন্ন স্থানে দিনভর সংঘর্ষ। প্রেসিডেন্ট পদের দৌড়ে দুই এক আমলার নাম আসলেও এগিয়ে বিএনপির সিনিয়র নেতারা। সেপ্টেম্বরের নিয়মিত অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন জানালেন আইনমন্ত্রী। দলের বৈঠকে এই সিদ্ধান্ত বললেন ফখরুল। সেমিকন্ডাক্টর হতে পারে দেশের বিনিয়োগের আরেক সম্ভাবনাময় খাত। ন্যাশনাল সিম্পোজিয়াম উদ্বোধন করে প্রধানমন্ত্রী। এই শিল্পে বিশেষ প্রণোদনা ও কর ছাড় দেয়ার আশ্বাস। দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস। গণভোটের রায় বাস্তবায়ন ও আওয়ামী দোসরদের বিচারের দাবিতে সিলেটে জোটের বিভাগীয় সমাবেশ। সরবরাহ সংকটে আজও পাম্পে পাম্পে ভোগান্তি। গ্যাসের চাপ কম থাকায় বিপাকে শিল্পাঞ্চল। গাজীপুরের অনেক কারখানায় 2 সপ্তাহ ধরে উৎপাদন বন্ধ। সীমান্তে আবারও পুশিন আতঙ্ক। দিনাজপুরে 9 এবং ঝিনাইদহে 6 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত বিজিবির। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা ব্যবস্থায় নানা অনিয়ম রোধে ব্যর্থতার অভিযোগে মাসব্যাপী আন্দোলনের পর মেনে নেন শিক্ষার্থীদের প্রধান দাবি। দুপুরে পদত্যাগপত্র পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এটি গণতন্ত্রের বিজয় বলছেন উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। মাসব্যাপী আন্দোলনের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর আসতেই আনন্দের জোয়ার দিল্লির যন্তর মন্তরে। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার কয়েক ঘন্টা আগে স্থানীয় সময় দুপুরে এক এক্স বার্তায় পদত্যাগের ঘোষণা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যাতে দেশবিরোধী শক্তিগুলো সুবিধা না নিতে পারে এবং শিক্ষার্থীরা যাতে আইনি বাধার সম্মুখীন না হয়, সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান এটি শিক্ষার্থীদের বড় বিজয়। এছাড়াও শিক্ষামন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে কংগ্রেস। তবে পদত্যাগের ঘোষণা আসার কিছুক্ষণ আগেও যন্তর মন্তরের কাছে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। এ সময় আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও বামপন্থী সংগঠনের ডাকা হরতালে রণক্ষেত্র বিহার। প্রদেশটির বিভিন্ন শহরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে সংগঠনটির নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়াতেও জড়ায় তারা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এদিকে তীব্র ছাত্র আন্দোলন ও প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন মন্ত্রী নিয়োগ পদ্ধতি নিয়ে শুরু হয়েছে আলোচনা। কয়েকটি সূত্র জানিয়েছে, নতুন কাউকে নিয়োগ না দিয়ে অন্য কোনো মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব দিতে পারে ভারত সরকার। বড় ধরনের রদবদল শুরু হয়েছে প্রধান সরকারি পরীক্ষা পরিচালনকারী সংস্থা এনটিএতেও। এদিকে ছাত্রদের এই আন্দোলনে ভিনদেশি কোনো শক্তি মদত দিয়েছে কিনা এ নিয়েও শুরু হয়েছে আলোচনা। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। অবশেষে ছাত্র শক্তির কাছে হার মানলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। দল ও দেশের স্বার্থ বিবেচনায় রেখে পদত্যাগ করছেন, দায়িত্ব ছেড়ে দিয়েই, এমনটা জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এখন নতুন শিক্ষামন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। কয়েকটি সূত্র বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের জন্য নতুন কোনো মন্ত্রীকে নিয়োগ দেবেন বা অন্য কোনো মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব দিতে পারেন। তবে এখানে নতুন কাউকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম। অতীতে ভারতে মন্ত্রীদের পদত্যাগের পর সাধারণত দপ্তরে নতুন মুখ আসত, বদল হতো নীতির অথবা মন্ত্রিসভার। এর আগে 1981 সালে গোয়ার তৎকালীন শিক্ষামন্ত্রী ফ্রান্সিস সার্ডিন্ডা পরীক্ষায় নম্বর কারচুপির কেলেঙ্কারির জেরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের মূল দাবি ইতোমধ্যেই পূরণ হয়েছে। এর আগে ককরোচ জনতা পার্টি জানিয়েছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলেও প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ও কাঠামো পরিবর্তনের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এখন পরিবর্তিত এই পরিস্থিতিতে এই আন্দোলন চলবে কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এদিকে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলনে বিদেশি মদত বা অর্থায়নের অভিযোগ তুলেছিল শাসক দলের কয়েকজন নেতারা। যদিও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য বা প্রমাণ নেই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। প্রেসিডেন্ট পদের দৌড়ে দু একজন আমলার নাম আসলেও এগিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, দলের স্থায়ী কমিটির বৈঠকে এই প্রার্থীর নাম চূড়ান্ত হবে। আর আইনমন্ত্রী জানিয়েছেন, সেপ্টেম্বরে সংসদের নিয়মিত অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে, বিশেষ অধিবেশনের পরিস্থিতি নেই। আর জানাচ্ছেন সাজিদ আরাফাত। জোর আলোচনা আর গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার বিদায়ের পর সাংবিধানিকভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব বর্তেছে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের ওপর। তবে পদত্যাগের খবর ছাপিয়ে সবার নজর এখন পরবর্তী রাষ্ট্রপতির দিকে। কে হচ্ছেন মহামান্য, কে যাচ্ছেন বঙ্গভবনে? রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সাধারণ মানুষের মুখে মুখে শুরু হয়েছে জোর আলোচনা। শাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে দেশের ২৩তম নতুন রাষ্ট্রপতির পদে বসতে পারেন এমন তালিকায় অবশ্য এগিয়ে আছেন বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা। দলের সিনিয়র সদস্যদের মধ্যে রাষ্ট্রপতি পদের জন্য আলোচনায় আছেন দলটির মহাসচিব ও দুঃসময়ের কাণ্ডারি খ্যাত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও আব্দুল মঈন খান। এ তালিকায় দলের বাইরে থেকেও বেশ কয়েকটি নাম আলোচনায় এসেছে, যাদের মধ্যে একজন আমলা, একজন সাবেক প্রধান বিচারপতি এবং একজন নারীর নামও শোনা যাচ্ছে। এমন বাস্তবতায় বগুড়ায় এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে। এটা তো বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবে। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। তবে আগের মতো বিএনপি পেশাজীবী বা আমলাদেরকে গুরুত্ব দেবেন নাকি রাজনীতিবিদরা এগিয়ে থাকবেন, এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন, এটি একটি আলংকরিক পদ, তবে ব্যক্তি বাছাই করার সিদ্ধান্ত একান্তই বিএনপির। রাষ্ট্রপতির ক্ষমতাই থাকে, অর্নামেন্টাল। এটা তো বিএনপির দলের ভেতরে যদি এটা নিয়ে আলোচনা না হয় তাহলে তো আমরা কোনোদিন জানতে পারবো না। এটা কে হবে না হবে, এটা যেদিন হবে সেদিন জানা যাবে। বিএনপিকে রাষ্ট্রপতি পদের ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করা দরকার, কারণ রাষ্ট্রপতি পদে মনোনয়ন বিএনপির জন্য সবসময় সুখকর হয় নাই। বিএনপি দল থেকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার পরেও নির্বাচিত হয়ে দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, দলের মিশনকে এগিয়ে নিয়ে যেতে জানে, যেমন বি চৌধুরী। আবার বিএনপি যখন দলের বাইরে থেকেও লোক নিয়েছে, যেমন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, তিনিও আবার ক্ষমতায় যাওয়ার পরে তিনিও কিন্তু বিএনপির যখন ক্রাইসিস তৈরি হয়েছে, বিএনপির প্রতি যখন ন্যায় আচরণ করা দরকার ছিল, সেই ন্যায়সঙ্গত আচরণটারও সার্ভিস দিতে পারেন নাই। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা আছে। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল ২৪শে জুলাই ছিল, ২৪শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ২৪শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। তবে এই নির্বাচনের আগে সংক্ষিপ্ত তালিকা থেকে কে বসবেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ খাত হতে পারে, এজন্য ট্যাক্স মওকুফ ও বিশেষ প্রণোদনা দেবে সরকার, এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁও নব থিয়েটারে সেমিকন্ডাক্টর সামিটে প্রধানমন্ত্রী আশাবাদ জানিয়ে আরও বলেন, ২০৩০ সালের মধ্যে এই শিল্প থেকে রপ্তানি আয়ের লক্ষ্য অর্জনে সক্ষম হবে বাংলাদেশ। আব্দুল্লাহ আল মেহেদির প্রতিবেদন। সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন ও প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততাকে সামনে রেখে শুরু হলো ন্যাশনাল সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স ও এআই রোবোটিক্স সামিট।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ খাতের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাও পৌঁছে দেন তিনি। সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। 30 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছবে। সরকার প্রধান জানান, পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্প বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ খাত হতে পারে। এই বাজারে প্রবেশের জন্য বাংলাদেশের সামনে যে অপার সম্ভাবনার সুযোগ রয়েছে সেটি কাজে লাগাতে বিশেষ প্রণোদনা ও ট্যাক্স মওকুফের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি। বর্তমান সরকার কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। চ্যালেঞ্জের মধ্যেও দেশকে এগিয়ে নিতে যারা কাজ করবে সরকার তাদের পাশে থাকবে বলেও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। রাজধানীর নভ থিয়েটারে 2 দিনব্যাপী এই সম্মেলনের আয়োজক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার। 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে গিয়েছে। আব্দুল আল মেহেদী, এখন, ঢাকা। জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস। শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মজলিসের শুরার 3য় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে দলটির প্রচার সেল জানায়, এখন থেকে 11 দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকবে। তবে ভবিষ্যতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়োজন হলে বিষয়টি তারা বিবেচনা করবে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 11 দলীয় ঐক্য ছিল মূলত নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এ ঐক্যর কার্যকারিতা শেষ হয়ে যায়। রাজধানীর বেশিরভাগ সিএনজি পাম্পে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। আর যেসব পাম্পে সরবরাহ ঠিক আছে সেখানেও গ্যাসের কম চাপের কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। এতে একদিকে যেমন ভোগান্তি বেড়েছে, অন্যদিকে গ্যাসের অপেক্ষায় দিনের বড় একটি সময় নষ্ট হওয়ায় কমে গেছে চালকদের আয়। বিস্তারিত শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদনে। রাজধানীর সিএনজি পাম্পগুলোতে গ্যাস সংকট কাটেনি। বেশিরভাগ পাম্পে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। আর যেসব পাম্পে গ্যাস পাওয়া যাচ্ছে সেখানেও কম প্রেসারের কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি ও রাইড শেয়ারিং চালকরা। গ্যাসের অপেক্ষাতেই দিনের বড় একটি সময় চলে যাওয়ায় কমে গেছে তাদের আয়। মগবাজার, তেজগাঁ ও বাংলা মোটর এলাকার বিভিন্ন সিএনজি স্টেশনে দেখা যায় গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি। এক পাম্পে গ্যাস না পেয়ে অন্য পাম্পে ছুটছেন অনেক চালক। তবে সচল পাম্পগুলোতেও কম চাপের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না। গত 1 সপ্তাহ থেকে কন্টিনিউ ভাবে চলতেছে, কিন্তু আমরা তো নিরুপায়, পারতেছি না গাড়ি চালা বাদ দিতে, পারতেছি না কিছু করতে। মালিকের খাতালে গাড়ি যখন গেরোতে বাড়িলে জমা দিতে আমরা রাস্তায় কি করি এটা মালিক জানার বিষয় না, জানার বিষয়ে শুধু টাকা দাও। চালকদের অভিযোগ, গ্যাস নিতে গিয়ে দিনের একটি বড় সময় নষ্ট হচ্ছে, ফলে কমে যাচ্ছে ট্রিপের সংখ্যা, কমছে আয়। সকালে এক পাম্পে ঢুকছি 25 টাকার গাড়ি ঢুকছে, তারপরে এক পাম্পে ঢুকছি 30 টাকার গাড়ি ঢুকছে। সিরিয়ালে কমপক্ষে 1 ঘন্টা করে 2 ঘন্টা গেছে। এখানে যে 12:30 নেই এখন, তাহলে আমি ভাড়াটাই মারবো কই? 4 ঘন্টা যদি পাম্পে যায় তাহলে আপনার আর 4 ঘন্টাতে কই মাহাজনের যে জমা ইনকাম শেষ 100 টাকা 300 টাকা বা 400 টাকা এরকম থাকে বার্থডে। সরবরাহ সংকটে আয় কমেছে পাম্প মালিকদেরও। গ্যাসের অবস্থা খুবই খারাপ, লাইনে গ্যাস নাই, আপনার গাড়ির চাপ অতিরিক্ত, সারাদিন ইঞ্জিন চলতেছে, তো যা বেচা কিনে হয় তাতে কারেন্ট বিলে টাকাও হয় না। এই 3 ঘন্টা বন্ধ করার পর চালু করি, 1 ঘন্টা চালাইলে আবার গ্যাস থাকে না। সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাবেই গ্যাসের এই সংকট। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা। গ্যাস সংকটে থমকে গেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরের উৎপাদন ব্যবস্থা। টানা 1 থেকে 2 সপ্তাহ ধরে অনেক কারখানায় উৎপাদন বন্ধ বা সীমিত হয়ে পড়েছে। এর প্রভাব শুধু রপ্তানিমুখী শিল্পেই নয়, পড়েছে ওষুধ শিল্পেও। 15 দিন যাবৎ কার্যক্রম বন্ধ রয়েছে জীবন রক্ষাকারী ওষুধ প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেডে। ইফতেখার রায়হানের প্রতিবেদনে বিস্তারিত। গ্যাস না থাকায় বন্ধ বয়লার, তাই চলছে না উৎপাদন। গাজীপুরের গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেডে টানা 15 দিন ধরে বন্ধ রয়েছে উৎপাদন কার্যক্রম। প্রতিদিন যেখানে প্রায় 4 টন কাঁচামাল উৎপাদনের সক্ষমতা রয়েছে, সেখানে গত 15 দিনে
প্রায় 55 টন প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। শুধু আর্থিক ক্ষতি নয়, প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদন ব্যাহত হওয়ায় ভবিষ্যতে ওষুধ সরবরাহ ব্যবস্থায়ও প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সংকট নিরসনে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও কার্যকর কোনো সমাধান মেলেনি বলে দাবি প্রতিষ্ঠানের। বয়লার যদি না চলে তাহলে স্টিম জেনারেট করতে পারি না, চিলার চালাতে পারি না, পুরা ম্যানুফ্যাকচারিং চেনটাই বন্ধ হয়ে যায় গ্যাসের কারণে। ফ্যাক্টরি যতগুলো প্রসেস ইকুইপমেন্ট আছে কোনোটাই চলে না, যার কারণে উৎপাদন একেবারেই শূন্য কোঠায় চলে আসছে। একই চিত্র গাজীপুরের অন্যান্য শিল্প কারখানায়। কোথাও 1 সপ্তাহ, কোথাও 2 সপ্তাহ ধরে গ্যাসের স্বল্পচাপে উৎপাদন বন্ধ বা সীমিত হয়ে পড়েছে। অনেক কারখানায় অধিকাংশ মেশিনই চালানো যাচ্ছে না, ফলে সময় মতো রপ্তানি আদেশ বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। অনেকদিন যাবতই ক্রাইসিস, গত 3-4 দিন যাবত খুব বেশি। আমার প্রোডাকশন হওয়ার কথা 20-25 টন, সেইখানে প্রোডাকশন আমি অর্ধেকও করতে পারি না। কখনো কখনো 1 মেশিন চালাই, 2 মেশিন চালাই, একটা বন্ধ রেখে আরেকটা চালাইতে হচ্ছে। গ্যাসের প্রয়োজন হয়েছে 10 PSI, সেখানে আপনার গ্যাস পাইছে প্রতিদিন 1 PSI 2 PSI, রাত্রে একটু বাড়ে। শিল্প মালিকরা বলছেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে লোকসান আরও বাড়বে। দেশের শিল্প উৎপাদন ও রপ্তানি খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় তাদের আওতাধীন এলাকায় গ্যাসের স্বল্পচাপ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। এখন বিকেলে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন বিকেল। রাজধানীর কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান বাবুকে হত্যার পেছনে কাজ করেছে পেশাদার ভাড়াটে খুনিদের দল, এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষই নির্মম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় কাফরুল থানায় মামলা করেছেন নিহতের ভাই, আর 5 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত প্রতিবেদনে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার রাত 11টার পর মিরপুরের কাফরুলে শেরেবাংলা প্রাথমিক স্কুলের পাশের গলিতে কয়েক রাউন্ড গুলি করে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী, আহত হন আরও 2 জন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ 1 জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে আরও 4 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। স্থানীয়রা বলছেন, সন্ত্রাসীদের টার্গেট ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর বাবু। রাজনৈতিক প্রতিপক্ষই এ হত্যাকাণ্ডের নেপথ্যে বলে অভিযোগ তাদের। হত্যা মিশনে 3 জন অংশ নেন বলে জানান হাফিজুর বাবু। স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিরোধের জেরেই এমন ঘটনা বলে দাবি তার। ঘটনার পর হাফিজুর বাবুর প্রতিপক্ষের রাজনীতি করা আবির নামের ছাত্রদল কর্মীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে থানা হেফাজতে দেন স্থানীয়রা। তবে পরিবারের দাবি, এই ঘটনার সাথে জড়িত নয় আবির। আমার ছোট ভাইকে উদ্দেশ্যমণ্ডিত করে সকালবেলা হাফিজুল বাবু তার লোকজন দিয়ে বাসা থেকে ঢাকায় এনে নির্মমভাবে তাকে বেধড়ক মার দিয়ে হাত পাও ভেঙে তারা থানায় দিয়ে গেছে। বাসার সামনে মায়ের সামনে ছেলেরে মারছে। আমার হার্টের রোগী, আমার অসুস্থ হয়ে গেছে স্যার, আমি এটার বিচার চাই স্যার। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে মাঠে নেমেছিল পেশাদার ভাড়াটে সন্ত্রাসীরা। আমাদের মারা গেছে ইউসুফ, ওর বড় ভাই বাদী হয়ে মামলা করেছে। উনি ওনাদের যেই অভিযোগ যেটা দিচ্ছে ওই অনুসারে আমরা মামলাটা নিয়েছি। ওই অনুসারে আমাদের অভিযান চলমান আছে। আমাদের অবজারভেশনে মনে হলো যে যারা গতকালকের ঘটনা ঘটাইছে তারা পেশাদার। রাজধানীর ভেতর এমন ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আত্তজ রহমান দিব্য, এখন, ঢাকা। দেশের 2 সীমান্ত দিয়ে আবারও পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যদিও তা প্রতিহত করেছে বিজিবি। বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে না পেরে 2 সীমান্তের শূন্য রেখায় অবস্থান করেছেন 15 জন। বিস্তারিত প্রতিবেদনে।
গত কয়েকদিন বন্ধ থাকার পর আবারও সীমান্তে পুশিং চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোরে দিনাজপুরের বিরামপুর ভাইগড় সীমান্ত দিয়ে 9 নারীকে পুশিংয়ের চেষ্টা চালায় বিএসএফ। যদিও বিজিবি, আনসার ও স্থানীয়রা মিলে এই চেষ্টা প্রতিহত করে। পরে তারা অবস্থান নেয় সীমান্তের শূন্য রেখায়। এদিকে সকাল থেকেই সীমান্তে বিরাজ করছে উত্তেজনাকর পরিস্থিতি। ঠেলে পাঠানোর চেষ্টার পর সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। পুশিং ঠেকাতে বিজিবির সাথে যোগ দিয়েছে স্থানীয়রা। 9 জন পুশিং করছে বিএসএফরা। কিছুক্ষণ আগে এই 1 ঘন্টা হইলো পুশিং করছে। আমরা এলাকার জনগণরা নারী খাটা নিয়ে আটকাইতে আসছি। ওই এলাকার লোক হিসাবে একটা লোক আসতে দেব না। আমরা সকলে মিলে একত্রে হয় সতর্ক অবস্থানে আছি, তারা কোনোভাবেই আমাদের দেশে পুশিং করতে না পারে। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিংয়ের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার ভোরে উপজেলার সামন্তা সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। স্থানীয়রা জানায়, ভোরে সীমান্ত এলাকায় কয়েকজনের উপস্থিতি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় তারা। বর্তমানে তারা শূন্য রেখায় ভারতের সীমানায় অবস্থান করছে। পাকরাইল গ্রামের লোকজন এবং বিডিআর থাকার ইয়েতে তাদের ওই দিকে পাঠাই দেওয়া হয়েছে। 6 জন লোক পার হয়ে আইছে। আসার পরে আমরা এখানে তাদের বিডিআর ছিল, আমরা ছিলাম, তাই কি আমরা ঘুরত দিয়েছি। বিএসএফ এর পুশিংয়ের অপচেষ্টা ঠেকাতে সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। সাদ ইসলাম শামস, এখন। দেশে গত 24 ঘন্টায় শনিবার সকাল 8টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 691 জন আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়, তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এছাড়া 24 ঘন্টায় 78 জন শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 613 জন। এ সময় 581 জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 479 জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,22,763 জন আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 15,272। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 1,05,298 জন রোগী, যাদের মধ্যে 1,01,535 জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। বিনিয়োগ করেই আয় হওয়ায় সাগরে জাহাজ ব্যবসায় আগ্রহ বাড়ছে বড় শিল্প গ্রুপের। নিজস্ব শিল্পের প্রতিষ্ঠানের পণ্য পরিবহনের পাশাপাশি জাহাজ ভাড়া দিয়ে ভালো আয় হওয়ায় বহর বড় করছে অনেক প্রতিষ্ঠান। যদিও রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তায় 2 বছরে বিনিয়োগে কিছুটা ভাটা পড়েছে। করছাড় থাকলেও বাজেটে জাহাজ কেনা ও বিক্রিতে বেশ কিছু পরিবর্তনে বিনিয়োগ প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাহাজ বাড়াতে স্বল্প সুদে ঋণ ও প্রণোদনা চান তারা। হাজিরা শৈলীর প্রতিবেদন। যে কোনো শিল্পে বিনিয়োগ করলে পুঁজি তুলে আনা বা রিটার্ন পেতে সময় লাগে, তবে জাহাজ পরিচালনার ব্যবসা এদিক থেকে ভিন্ন। বর্তমানে এ খাতের পরিধি শুধু বাড়ছে না, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর সমুদ্র পথে পণ্য পরিবহনের চ্যালেঞ্জের সাথে বেড়েছে আয়ও। যদিও রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে গেল 2 বছরে এ খাতে বিনিয়োগ কমেছে। 2024-এর জুনে দেশীয় পতাকাবাহী জাহাজ শতকের মাইলফলক অতিক্রমের পর 2 বছরে যুক্ত হয়েছে মাত্র 11টি জাহাজ। বিশ্বের বন্দরে বন্দরে লাল সবুজের পতাকা উড়াচ্ছে বর্তমানে 108টি জাহাজ। নিবন্ধনের অপেক্ষায় আছে আরও কয়েকটি। গোটা বিশ্বজুড়ে যে একটা জিওপলিটিক্যাল একটা আনসার্টেনটি বা ভোলেটিলিটি যেটাই বলেন না কেন, সেটার কারণে একটা ট্রেড এবং এই যে শিপিংয়ে একটা ডেফিনেটলি একটা আনসার্টেনটি তৈরি হয়েছে। সেই কারণে আসলে সবাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয়তো একটু ওয়েট অ্যান্ড সি এই পলিসিতে যাওয়ার কারণে হয়তো খুব বেশি এরকম আশানুরূপ হচ্ছে না। একসময় বাংলাদেশ শিপিং কর্পোরেশন সর্বোচ্চ 34টি সমুদ্রগামী জাহাজের মালিক থাকলেও বর্তমানে বেসরকারি খাতই এ ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে। 2019 সালে সরকার জাহাজ কেনায় শুল্ক করে ব্যাপক ছাড় দেওয়ার পর বাড়তে থাকে দেশীয় পতাকাবাহী জাহাজ। গত 7 বছরে বিএসসি সহ বিভিন্ন শিল্প গ্রুপ জাহাজ কিনেছে প্রায় 90টি। 2020 ও 2022 সালে জাহাজ কেনা হয়েছে রেকর্ড 15টি করে। সর্বশেষ গত 6 মাসে দেশীয় পতাকায় জাহাজ যুক্ত হয়েছে 7টি।
27টি জাহাজ নিয়ে সমুদ্রগামী জাহাজের মালিকানায় বর্তমানে যৌথভাবে শীর্ষে আছে KSRM গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং ও মেঘনা গ্রুপ। 11টি জাহাজ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আকিজ গ্রুপ, 8টি জাহাজ নিয়ে HR শিপিং তৃতীয় ও 7টি জাহাজ নিয়ে যৌথভাবে চতুর্থ অবস্থানে আছে BSC ও ভ্যানগার্ড। যদিও সার্ভেয়ারের উচ্চ সুপারভিশন ফি ও বাংলাদেশি নাবিকদের ভিসা প্রাপ্তিতে জটিলতা দেশীয় পতাকায় জাহাজ ক্রয় ও পরিচালনায় অন্যতম বাধা বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা যেটা চ্যালেঞ্জিং এখন করতেছি, বিভিন্ন দেশে আমাদের ভিসা সমস্যার কারণে আমাদের এখন অনেক জায়গায় ট্রেড করতে আমাদের সমস্যা হচ্ছে। তো যার ফলে আমরা সরকারের কাছে, যদি আইনগতভাবে এটা লেখা ছিল কিন্তু এটা কোনো ক্লিয়ার কোনো ইন্ডিকেশন ছিল না যে কত পার্সেন্ট কীভাবে নেওয়া হবে। আমরা মাঝে মধ্যে কোনো ক্রাইসিসে পরে নিতে গেলেও এটা আমাদের সরকারের কাছে অনেক টাইম কনজিউমিং। শতক ছড়ালেও অভ্যন্তরীণ চাহিদা পূরণে দেশীয় জাহাজ এখনও পর্যাপ্ত নয়। ফলে প্রতি বছর জাহাজ ভাড়া বাবদ 10 থেকে 12 বিলিয়ন ডলার চলে যাচ্ছে দেশের বাইরে। দেশি পতাকায় জাহাজ ক্রয়ে উৎসাহী করতে স্বল্প সুদে ঋণ ও প্রণোদনা দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আপনি যদি ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করেন, আপনি যদি হায়ার অ্যামাউন্ট অফ গ্রসটোন ক্যারি করেন, সেই গ্রসটোন অনুযায়ী একটা প্রণোদনা দিতে হবে। আপনি যদি এখানে বাংলাদেশি সিফার এমপ্লয় করেন, সেখানে একটা প্রণোদনা দিতে হবে, বার্থিং ফ্যাসিলিটি দিতে হবে। গ্লোবালি সবাই দিচ্ছে, এবং এটা না দিলে আপনি ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ না করলে আপনি কোনোদিন বিজনেসকে আপনি এক্সপান্ড করতে পারবেন। এদেরকে এনকারেজ করতে হবে, গভর্নমেন্টকে সফট লোন দিতে হবে। একটা লোন ধরেন আপনি 15 বা 20 বছরের জন্য আপনি দিলেন, 3% ইন্টারেস্টে দেন, ব্যবসায়ীরা সবাই এটা অ্যাভেল করবে। সমুদ্রগামী জাহাজ ব্যবসায় মোট বিনিয়োগ প্রায় 17,000 কোটি টাকা। যদিও আইন কানুনের শিথিলতা ও কর দিতে না হওয়ায় পানামা ও বারমুডা সহ অন্যান্য দেশের পতাকায় আছে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্তত 30 থেকে 35টি জাহাজ। হাজরা শিউলি, এখন, চট্টগ্রাম। নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন বিকেল। কৃত্রিম বুদ্ধিমত্তাকে দীর্ঘমেয়াদে কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার করাটাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে AI নিয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। I am already have a process that the artificial intelligence is working in most mass communication system, information system, digital platform. That is a very important component it became. So to understand it and to make friendship with artificial intelligence and to keep it long, that is a really challenge for us. ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও বান্দরবানে রয়ে গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কোথাও ধসে পড়েছে পুরো সড়ক। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুর্গম এলাকার বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের প্রয়োজন 100 কোটি টাকারও বেশি। বিস্তারিত প্রতিবেদনে। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক কোথাও ভেঙে গেছে, আবার কোথাও ধসে গেছে বড় অংশ। সড়কের নিচে মাটি সরে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সড়কগুলো। সংশ্লিষ্ট বিভাগগুলোর তথ্য মতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের 25 কিলোমিটার সড়কে প্রায় 21 কোটি টাকা, সড়ক ও জনপথ বিভাগের 65 কিলোমিটার সড়কে প্রায় 72 কোটি টাকা এবং LGEDর 90 কিলোমিটার সড়কে প্রায় 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সেতু ও কালভার্ট। বান্দরবান জাতীয় সড়ক অনেক রাস্তাঘাট অনেক ভেঙে নষ্ট হয়ে গেছে। 8-9 দিন পর্যন্ত যখন বৃষ্টি হচ্ছে তখন রাস্তা ভেঙে গেছে, আমাদের যাতায়াত করতে কষ্ট হয়। যে কোনো একটা মোটরসাইকেল আসলে ক্রসিং করতে আমাদের সমস্যা হয়। এখানে সামান্য একটা দুইটা টমটম সাইড দিতেও পারে না, জায়গা নাই। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর তালিকা করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রাক্কলন রেডি হলে পরে আমরা ঢাকায় বরাদ্দের জন্য পাঠাবো
বরাদ্দ পেলে তারপর আমরা মেইনটেনেন্সের কাজ শুরু করব। 51টি রাস্তায় বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কালভার্ট, রিটেনিং ওয়াল এবং প্রোটেক্টিভ অনেকগুলো ছিল। সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভূমিধসে রাস্তার উপর চলে আসছে, যার ফলে যান চলাচলের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আমাদের এই স্বল্প মেয়াদে আমাদের যে সড়কের নেটওয়ার্কের ক্ষয়ক্ষতি হয়েছে, গতকাল পর্যন্ত আমরা যে অ্যাসেসমেন্টটি পেয়েছি, সেই অ্যাসেসমেন্টটি হচ্ছে স্বল্প মেয়াদে আমাদের প্রায় এইটা মেরামতের জন্য আমাদের 14 কোটি টাকা প্রয়োজন। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বান্দরবানের আওতাধীন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক পুনর্নির্মাণ ও সংস্কারে অন্তত 133 কোটি টাকার প্রয়োজন। দ্রুত বরাদ্দ ও সংস্কার শুরু না হলে দুর্গম এলাকার মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে। এখন বান্দরবান। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ইউরোপের দাবানল। এর মধ্যে দাবানলের কারণ স্পেনে ফ্রান্স থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 2,20,000-এরও বেশি বাসিন্দাকে। এদিকে রাজধানী মাদ্রিদের দাবানলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া দক্ষিণ পশ্চিম ফ্রান্সের জিরোন্দ ও লজ অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 2 লাখ মানুষকে। পেনুকা সুলতানার প্রতিবেদন। দাউ দাউ করে আগুনে পুড়ছে স্পেনের রাজধানী মাদ্রিদের বাইরের বেশ কিছু এলাকা। পুড়ছে মানুষের ঘরবাড়ি, এমনকি গাড়িও। আর কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ। তবে নিরলস পরিশ্রম করে তা নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা। অবশ্য দাবানল দমকল বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। মূলত অতিরিক্ত তাপমাত্রা, বাতাস ও রাজধানী পশ্চিমে 3টি আগুন একীভূত হওয়ায় এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, বললেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইজাবেল দিয়াজ। এছাড়া স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, শক্তিশালী এই দাবানলটি রাজধানী থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত রোবলেদো দে চাভেলা এবং ফ্রেস নেদিয়াস দে লা অলিভিয়া পৌরসভাগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। উদ্ভূত এই পরিস্থিতিতে মাদ্রিদের পশ্চিমে পার্বত্য অঞ্চলের শহরগুলো থেকে 19,000-এরও বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন 2,000-এর বেশি দমকল কর্মী ও 10টি বিমান। শুধু স্পেন নয়, আগুনে জ্বলছে ফ্রান্সও। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের জিরোন্দ ও লজ অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 2 লাখ মানুষকে। এছাড়া বোর্দোর নিকটবর্তী এলাকা থেকে প্রায় 60,000 মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ফ্রান্স সরকার। আগুন নেভাতে নিয়োগ দেওয়া হয়েছে সামরিক বাহিনীকেও। J'ai peur, j'ai peur. Hier quand j'ai quitté ma maison, j'ai peur de ne pas la retrouver. Malgré que le feu n'est pas encore là, mais il y a ce petit truc. C'est part du côté de Périgueux, on a de la famille, donc on va y aller, on va les réveiller à, je pense, 4 heures du matin. এদিকে আগুন নেভাতে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। অবশ্য পরিস্থিতি খুব ভয়াবহ বললেন ফ্রান্সের লে কেপ ফেরেটের মেয়র। Vous avez raison, c'était le scénario catastrophe que je redoutais particulièrement, qui m'empêchait de dormir déjà depuis une dizaine d'années. Nous avons eu des conditions climatiques extrêmes depuis 1 mois et demi, avec pas une goutte de pluie, des températures hors normes, et malheureusement, nous avons aujourd'hui un feu hors norme. এদিকে দক্ষিণ পশ্চিম ফ্রান্সে এই দাবানলের কারণে নার্সিং হোম থেকে অ্যাম্বুলেন্স যোগে সরিয়ে নেওয়া হয়েছে বয়স্কদের। এমনকি ক্যাপ ফেরেট উপদ্বীপ খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে স্পেন ফ্রান্সের দাবানল বিপর্যয় জলবায়ু সংকটের কঠিন বাস্তবতা তুলে ধরেছে। মূলত মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ, খরা ও দাবানল আরও তীব্র হচ্ছে বলেই ধারণা বিজ্ঞানীদের। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন বিকেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকালে ফিটনেস টেস্ট এবং রানিং করেন টেস্ট দলের অধিকাংশ খেলোয়াড়। আজ ঘোষণা হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল, তবে তার আগেই ঐচ্ছিক অনুশীলন শুরু করে দিয়েছেন লাল বলের নিয়মিত মুখগুলো। মোমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম সহ অজদের বিপক্ষে টেস্ট দলের সম্ভাব্য খেলোয়াড়রা সকাল থেকে অনুশীলনে ঘাম ঝরান। তবে ইনজুরির কারণে আলাদা সেশন করেছেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। ফিজ টেস্ট না খেললেও শরীফুলের উদ্দেশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে ইনজুরি থেকে সেরে ওঠা। 13 আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের প্রথম টেস্ট ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে 22 আগস্ট থেকে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে এরই মধ্যে পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যে কোনো দেশের একজন ক্রিকেটার দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ পেতে বছরের পর বছর ঘাম ঝরান, অথচ সেখানে জাতীয় দলে ডাক পেয়েও খেলতে অস্বীকৃতি জানালেন ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের একদিন আগে জানা গেল এমন খবর। একসময় ক্রিকেট বিশ্ব শাসন করা ওয়েস্ট ইন্ডিজ আজ যে বিশ্বকাপেও সুযোগ পেতে ধুঁকছে, তার নেপথ্যে কি তবে তারকা ক্রিকেটারদের দেশপ্রেমের ঘাটতি আর ফ্রাঞ্চাইজি লিগের টাকার ঝনঝনানি? মিনারুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্রিকেট বিশ্বে এখনও এমন বহু ক্রিকেটার আছেন যাদের কাছে জাতীয় দলের টুপিটা যে কোনো কিছুর চেয়ে মূল্যবান। কিন্তু ঐতিহ্যবাহী ওয়েস্ট ইন্ডিজের এক চুক্তিবদ্ধ ক্রিকেটার যখন জাতীয় দলে ডাক পেয়েও মুখ ফিরিয়ে নেন, তখন প্রশ্ন ওঠে নিয়মনীতি আর মানসিকতা নিয়ে। 29 বছর বয়সী পেসার আলজারি জোসেফকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে রেখেছিল টিম ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সিরিজের ঠিক আগের দিন কোচ ড্যারেন স্যামি যা জানালেন তা শুনে হতবাক ক্রিকেট বিশ্ব। জোসেফ খেলছেন না, ওকে না পাওয়াটা আমাদের জন্য বড় ক্ষতি। কিন্তু বাস্তবতা হলো জোসেফ নিজেই এটা প্রত্যাখ্যান করেছে। ওকে স্কোয়াডে রাখা হয়েছিল, ও চোট থেকে ফিরেছে, তবে পরবর্তীতে কিছু কারণে ও খেলতে অস্বীকৃতি জানিয়েছে। চুক্তিভুক্ত খেলোয়াড়েরা কিভাবে দলের ডাক প্রত্যাখ্যান করার সুযোগ পায় তা আমি জানি না, বিষয়টি বোর্ডের উপরই ছেড়ে দিচ্ছি। পেসার হিসেবে আলজারি জোসেফের না থাকা ওয়েস্ট ইন্ডিজের জন্য যেমন মাঠের বড় ক্ষতি, তার চেয়েও বড় আঘাত তাদের ক্রিকেট সংস্কৃতির মূলে। একসময়ের বিশ্বকাপানো ক্যারিবিয়ানদের কেন আজ বিশ্বকাপ খেলতে বাছাই পর্ব পেরিয়ে মূল মঞ্চে ঢুকতে হয় কিংবা অনেক সময় বাদ পড়তে হয়, তার জবাব লুকিয়ে আছে এই ঘটনাতেই। বিশ্বের বিভিন্ন কোণায় ফ্রাঞ্চাইজি লিগের লোভনীয় চুক্তির পেছনে ছুটতে গিয়ে জাতীয় দলের দায়বদ্ধতা আজ ঠেকেছে তলানিতে। তবে এমন পরিস্থিতির মধ্যেও কোচের বিশ্বাস, স্কোয়াডে থাকা বাকি বোলাররা ঠিকই পাকিস্তান দলের 20টি উইকেট শিকার করার মতো সামর্থ্য রাখে। যাই হোক না কেন, আমাদের যে বোলিং আক্রমণ আছে তারা টেস্টে 20 উইকেট তুলে নিতে সক্ষম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে আমরা বল হাতে সমকক্ষ লড়াই করেছি। শ্রীলঙ্কা সিরিজে ব্যাটাররা বড় রান পেয়েছে। ব্যাটাররা রান করলেও আমাদের এই বোলিং লাইন আপ নিয়েই ম্যাচ জেতা সম্ভব। সামার জোসেফ, কেমার রোস, জেইডেন সিলসদের নিয়ে পাকিস্তান বধের ছক কষছেন স্যামি। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই আলজারি জোসেফের এই বিমুখতা আরও একবার বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের ভবিষ্যৎকে। টাকার ঝনঝনানি আর ব্যক্তি স্বার্থের কাছেই কি এভাবেই ধীরে ধীরে ধসে পড়বে সাবেক বিশ্বজয়ীদের ক্রিকেট ঐতিহ্য? মিনারুল ইসলাম, এখন। পেপ গার্দিওলার রেখে যাওয়া সাফল্যের রাজত্বে এখন নতুন অধ্যায়ের সূচনা। ম্যানচেস্টার সিটির প্রধান কোচের দায়িত্বে এসে নিজের প্রথম সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন এনজো মার্সকা। ক্লাবের 115টি আর্থিক বিধিভঙ্গের অভিযোগ নিয়ে যেমন ভাবছেন না তিনি, তেমনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাউকে নকল করতে নয়, নিজের স্টাইলেই দলকে সাফল্য এনে দিতে চান তিনি। সেই সাথে ইংলিশ ফরোয়ার্ড ফিল ফোর্ডেনকে আবারও পুরনো ছন্দে ফেরানোর প্রতিশ্রুতিও দিয়েছেন সাবেক এই চেলসি বস। মিনারুল ইসলামের আরও একটি প্রতিবেদন। কিংবদন্তি পেপ গার্দিওলার ছায়া ম্যানচেস্টার সিটিতে কতটা বিশাল তা কারোই অজানা নয়। তবে সেই ক্লাবেরই ডাগআউটে দাঁড়ানোর চাপ নিয়ে খুব একটা চিন্তিত নন তারই সাবেক সহকারী ও ম্যান সিটির নতুন কোচ এনজো মারেস্কা। ইতিহাদে নিজের নতুন অধ্যায় শুরুর দিনে সোজা জানিয়ে দিলেন কারো ছায়া হয়ে নয়, নিজের সামর্থ্য আর ফুটবল দর্শনেই সিটিকে এগিয়ে নিতে চান তিনি। এখানে কাউকে নকল করতে আসিনি, আমি এসেছি নিজের কাজটা নিজের মতো করে করতে, নিজের ফুটবল স্টাইল দলকে শেখাতে। কাজটা সহজ না কঠিন তা জানি না, তবে এটি একটি দারুণ চ্যালেঞ্জ এবং আমার জন্য অনেক বড় একটি সুযোগ। শুধু কোচিংয়ের চ্যালেঞ্জই নয়, ম্যানচেস্টার সিটির মাথার উপরে ঝুলতে থাকা
115টি আর্থিক বিধিভঙ্গের ট্রাইব্যুনাল সংক্রান্ত বিতর্ক নিয়েও প্রশ্নের মুখে পড়েন মারেস্কা। তবে অতীতের মতোই বিষয়টিকে সহজভাবে দেখছেন এই 46 বছর বয়সী ইতালিয়ান কৌশলবিদ। 3 বছর আগে ট্রেবল জয়ের সময়ও এই বিতর্কের বিষয়ে একই কথা বলেছিলাম। এই বিষয়গুলো তো আছেই, তবে ব্যক্তি হিসেবে আমার এ নিয়ে বিন্দুমাত্র উদ্বেগ নেই। মাঠের বাইরের বিতর্ক দূরে রেখে মারেস্কার মূল মনোযোগ এখন মাঠের পারফরম্যান্সে, বিশেষ করে জাতীয় দল ও ক্লাবে সম্প্রতি ফর্মে না থাকা ফিল ফোর্ডেনকে আবারও চেনা ছন্দে ফিরিয়ে আনাই তার প্রধান লক্ষ্য। সাবেক এই শিষ্যকে নিয়ে নিজের স্পষ্ট পরিকল্পনার কথাও জানান সিটির নতুন কোচ। ফিল আমাদের ঘরের ছেলে, ও যখন চেনা ছন্দে থাকে আমরা তখন ম্যাচ জিতি। সাম্প্রতিক সময়ে ও কিছুটা সমস্যায় আছে, তবে ওকে আবার আগের রূপ এবং হাসি খুশি ফুটবল আনন্দে ফিরিয়ে আনাটা আমার দায়িত্ব। গার্দিওলার বিশাল ঐতিহ্য কাঁধে নিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছেন মারেস্কা। শিষ্য থেকে এখন যিনি মূল কাণ্ডারি, ইতিহাদে তার এই নতুন সফর কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। মিনারুল ইসলাম, এখন। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং আওয়ামী লীগ ও তার দোসরদের বিচারের দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। সেখানে বক্তব্য রাখছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সম্মানিত সভাপতির জন্য সময় ছেড়ে দিতে চাই। আপনারা সিলেটের মানুষ, মুক্তিযুদ্ধে জেনারেল উসমানী মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সিলেটের কিছু ন্যায্য দাবি যুগ যুগ ধরে ঝুলে আছে, বাস্তবায়ন হচ্ছে না। একটা প্রবাসী বহুল এলাকা হিসাবে নামে মাত্র একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এখনো তা পূর্ণাঙ্গতা পায়নি। আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে সিলেট এমএজি উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করুন। আজকে এখানে দাঁড়িয়ে রাশেদ প্রধান বলে গেলেন ঢাকা থেকে ভালোই রওনা করেছিলেন, কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছেন। কারণ সিলেটের রাস্তা, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে নাড়াচাড়া হচ্ছে, কিন্তু তার কুল কিনারা হচ্ছে না। আমরা মহান জাতীয় সংসদে বলেছি, সমুদ্রের ঢেউ উপলব্ধি করার জন্য বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নাই, ঢাকা থেকে সিলেট আসলেই তা বোঝা যাবে। আমরা চাই অবিলম্বে 6 লাইনের এই রাস্তা সম্পন্ন করে জনগণকে স্বস্তি দেওয়া হোক। সম্মানিত এলাকাবাসী, দীর্ঘদিনের দাবি ছিল এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হবে। কলেজটি কুড়িয়ে কুড়িয়ে চলছে কেন? এইটাকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করে প্রাণ দেওয়া হোক। মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে মাত্র একটা ঘর আর একজন ভিসি, এর বাইরে তেমন কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। অবিলম্বে এটাকে পূর্ণাঙ্গতায় রূপ দেওয়া হোক। আর অনেক দাবি সিলেটবাসীর আছে, তবে আমরা জানি না কার কাছে এই দাবি পেশ করছি। আদৌ তারা এই দাবি বাস্তবায়ন করবে কিনা আমরা তা জানি না। যেহেতু তারা সরকারে আছে, এই জন্য দাবি পেশ করে গেলাম। আমরা কথা দিয়ে গেলাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোদিন এই দেশ পরিচালনার সুযোগ দেন এই 11 দলকে, ইনশাল্লাহ আপনাদের দাবি আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। প্রিয় সিলেটবাসী, শুনেছেন যে আজকের এই বিভাগীয় সমাবেশ আমাদের শেষ সমাবেশ। সারা বাংলাদেশ আমরা ঘুরেছি। আর এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।